হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ হারুন আল রশিদ। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর ট্রান্সপোর্টিং প্ল্যান্টস এর এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথম হচ্ছে যে নিঃস্রাবণ মানে হচ্ছে গাটেশন জল ত্যাগ করে। আমরা যখন দেখি একটা পাতা ভোরের বেলা দেখতে পাবো পাতার ডগা দিয়ে তোমার কি হচ্ছে বিন্দু বিন্দু আকারে জল পড়ছে, ফোটা ফোটা আকারে বিন্দু বিন্দু আকারে জল পড়বে, তখন সেটাকে গাটেশন বলা হয়। তো গাটেশন জল ত্যাগ করে তরল অবস্থায় দ্রবীভূত খনিজ সহ তরল অবস্থায় দ্রবীভূত খনিজ ছাড়া খনিজযুক্ত বাষ্প অবস্থা, খনিজহীন বাষ্প অবস্থায়। এখানে অ্যান্সার হবে তরল অবস্থায় দ্রবীভূত খনিজ সহ এবং ফোটা ফোটা আকারে জল ত্যাগ করে। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো কি বলছে, অ্যাপোপ্লাস্টের অবস্থান। তাই আমরা জানি কি অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্ট দুটো পদ্ধতির মাধ্যমে তোমার ট্রান্সপোর্ট হয় কাতে উদ্ভিদের কোষ থেকে কোষান্তরে। তো এই যে তোমার অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্ট মান মধ্যে হচ্ছে বাইরের দিকে তোমার কোষ প্রাচীর আর ভিতরের দিকে কোষ পর্দা। এই দুই কোষ পর্দার বাইরে এবং কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্যভাগে যে ট্রান্সপোর্টটা হয় সেটা হচ্ছে তোমার অ্যাপোপ্লাস্ট, অর্থাৎ কোষ পর্দার বাইরে দিয়ে হয়। কিন্তু যখন সাইটোপ্লাজমের মধ্য দিয়ে এবং প্লাজমাডের মধ্য দিয়ে হয় তখন সেটাকে বলা হচ্ছে কি সিমপ্লাস্ট। 3 নম্বর কোশ্চেন বলছে কি কোষের মধ্যে এটিপি সংশ্লেষের জন্য প্রয়োজন নতিমাত্রা। কোষের মধ্যে এটিপি সংশ্লেষের জন্য প্রয়োজনীয় নতিমাত্রা হচ্ছে কত? নতিমাত্রা হচ্ছে তোমার কোষ পর্দার উভয় দিকে H+ আয়নের নতিমাত্রা, কোষ পর্দার উভয় দিকে K+ আয়ন নতিমাত্রা, কোষ পর্দার উভয় দিকে PO4 আয়ন নতিমাত্রা এবং কোষ পর্দার উভয় দিকে ক্যালসিয়াম নতিমাত্রা। আমরা দেখেছি কি যখন দেখব যে ক্লোরোপ্লাস্ট এর থাইলাকয়েডে কি হচ্ছে, যখন তোমার প্রোটন কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, ধরুন এখানে বাইরে প্রোটন কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তখন এই প্রোটন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার পর সেটা কি F0F1 কমপ্লেক্সের মাধ্যমে প্রোটনগুলো বাইরে স্ট্রোমা অঞ্চলে চলে আসবে। স্ট্রোমা তখন কি করবে, এই প্রোটনগুলো আসার ফলে প্রোটনগুলো যখন আসবে তখন এখানে এডিপি প্লাস ফসফেট যুক্ত হওয়ার ফলে এটিপি তৈরি করবে। হলো, সুতরাং কোষ পর্দার উভয় দিকে প্রোটন আয়নের নতিমাত্রার পার্থক্যটাই এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজন। 4 নম্বর কোশ্চেন বলছে কি, দেখো প্যাসেজ সেল এর কাজ কি। তাহলে প্যাসেজ সেল কোথায় থাকে? আমরা জানি একটা উদ্ভিদের, এটা ধরে নাও বাইরের এপিডার্মিস থেকে কি আছে, এরকম ভাবে তোমার মূলরোমগুলো বেরিয়ে আছে। এবার এখানে ভিতরে রয়েছে তোমার এন্ডোডার্মিস। এবার এন্ডোডার্মিস যে রয়েছে, এন্ডোডার্মিসের মধ্যে কি রয়েছে? এন্ডোডার্মিসের মধ্যে ক্যাসপেরিয়ান পট্টি রয়েছে, ক্যাসপেরিয়ান পট্টি। এই এন্ডোডার্মিসের মধ্যে তোমার রয়েছে ক্যাসপেরিয়ান পট্টি। এই ক্যাসপেরিয়ান পট্টিটা হচ্ছে সুবেরিন যুক্ত। এবার প্যাসেজ সেল কোনগুলো? ক্যাসপেরিয়ান পট্টি কিন্তু সবগুলোতে নেই, কিছু কোষের মধ্যে তোমার ক্যাসপেরিয়ান পট্টি থাকে না, সেখান থেকে তোমার জলটা ভিতরে প্রবেশ করে, কিন্তু এখান থেকে জলটার বাইরে বেরিয়ে যেতে পারে না, ব্যাকফ্লো হতে পারে না। এটা কার জন্য? এই ক্যাসপেরিয়ান পট্টিতে সুবেরিন থাকার জন্য। তো যে কোষের মধ্যে জল প্রবেশ করে তাকে বলা হয় প্যাসেজ সেল। তাহলে প্যাসেজ সেলের কাজ হচ্ছে পরিচক্রের দিকে জলের পরিবহন করা, মূল ত্বকের দিকে জল পরিবহন করা। তাহলে এখানে ভিতরে কি পরিচক্র রয়েছে, মূল ত্বক মানে কি বাইরের দিকে এপিডার্মিস মূল ত্বক, মাটি থেকে জল শোষণ করা, পত্ররন্ধ্রের শিরোপণ, এরা হচ্ছে কি পরিচক্রের দিকে অর্থাৎ ভিতরের দিকে জাইলেমের দিকে জলকে পরিবহন করে। 4 নম্বর রাইট অ্যান্সার। তারপর 5 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো কিভাবে বাষ্পমোচন এবং মূলজ চাপের দ্বারা জলের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। কি বাষ্পমোচন এবং মূলজ চাপের দ্বারা জলের পরিবহন হয়। বাষ্পমোচন কি মানে জল বাষ্প আকারে পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যাওয়া, আর মূলজ চাপ কাকে বলা হচ্ছে? মূলজ চাপ রুট প্রেসার হচ্ছে যে জল কন্টিনিউয়াসলি জল উদ্ভিদের শোষণের মাধ্যমে কি হয়, যে মূলের মধ্যে একদম চাপ সৃষ্টি হয় এবং সেই চাপের মাধ্যমে জলটা মূলের মধ্যে প্রবেশ করে কাণ্ডের মধ্যে ঊর্ধ্বমুখী পরিবাহিত হয়।
তো বাষ্পমোচন এবং মূলদ চাপের দ্বারা জলের ঊর্ধ্বমুখী পরিবহন কি? ঊর্ধ্বমুখী পরিবহন হচ্ছে তোমার একটা ক্রমান্বয়ে তোলা এবং ঠেলা, অর্থাৎ মূল থেকে জলটা ঢুকলো, ঢোকার পর এখান থেকে তোমার কি হয়, জাইলিং বাইকা দিয়ে উপরের দিকে তোমার জলটা যাবে। কেন যাবে? কারণ উপরে পাতায় কি হয়েছে, বাষ্পমোচন হয়েছে, বাষ্পমোচন থেকে জল অতিরিক্ত জল বাষ্পকারে বেরিয়ে যাওয়ার একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এবং সেই ভ্যাকুয়ামকে ফিল আপ করার জন্য এখান থেকে জলটা কন্টিনিউয়াসলি যাবে। কন্টিনিউয়াসলি কোথায় যাবে? পাতার মধ্যে যাবে, ক্রমান্বয়ে তোলা এবং ঠেলা। 6 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো, রক্ষী কোষকে বেষ্টন করে বিশেষ ত্বক কোষ থাকে। রক্ষী কোষ বলতে এটা ধরো না আমাদের কি, এটাকে বলা হচ্ছে আমাদের স্টোমা, পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রকে ঘিরে কি থাকে? সাবসিডিয়ারি সেল বা আনুষঙ্গিক কোষ, যেখানে কোনো ক্লোরোফিল থাকে না। তো এই কোষগুলো কি বলা হচ্ছে? আনুষঙ্গিক কোষ, বুলিফর্ম কোষ, অনুপুর কমপ্লিমেন্টের কোষ লেন্টিসেল। লেন্টিসেল হচ্ছে কি আমাদের গাছের যে ছালের মধ্যে যে ফাটা ফাটা অংশগুলো থাকে, যেখান থেকে গ্যাসের আদান প্রদান হয়, সেটা লেন্টিসেল। তারপর যে বুলিফর্ম হচ্ছে কি, ঘাসের ক্ষেত্রে কি ঘাসের মানে যে বহিঃত্বক রয়েছে, সেই বহিঃত্বকের মধ্যে কিছু কিছু কোষ রয়েছে তোমার, যেগুলো বড় বড় স্টোরেজ সেল হিসেবে কাজ করে। এরকমভাবে কিছু বড় বড় কোষ রয়েছে, সেগুলো বুলিফর্ম কোষ, যেগুলো ওয়াটার বা মিনারেলসকে তোমার সঞ্চিত রাখে। আর আনুষঙ্গিক কোষ হচ্ছে এই সাবসিডিয়ারি সেল, যেটাকে বলা আনুষঙ্গিক কোষ, সাবসিডিয়ারি সেল। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, যে পত্ররন্ধ্রের উন্মুক্ত হলে পাতার জলীয় বাষ্প নির্গত হয়, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে সালোক সংশ্লেষে CO2 নির্গত হয়। উপরোক্ত বিষয়টি একটি কারণ দেখা। কারণ দুটি প্রক্রিয়ার একই সঙ্গে ঘটে এবং তাদের জলের তার ব্যাপন গুণাঙ্ক কি হচ্ছে? আলাদা। তার বলছে কি, দুটি পদ্ধতি একই সঙ্গে ঘটে, দুটি প্রক্রিয়া রাত্রিবেলা ঘটে। একটি প্রক্রিয়া দিনে, অপর প্রক্রিয়াটি রাতে ঘটে। রাতে ঘটে, দুটি প্রক্রিয়া একই সঙ্গে ঘটে না। এখানে অ্যান্সার হচ্ছে 77, মানে 7 নম্বর কোশ্চেনের, সেটা দুটি প্রক্রিয়া কি হচ্ছে? একই সঙ্গে ঘটে, কারণ জল এবং CO2 ব্যাপন গুণাঙ্ক হচ্ছে আলাদা। দুটি প্রক্রিয়া একই সঙ্গে ঘটে, কারণ দুটি প্রক্রিয়া রাত্রিবেলা ঘটে, কারণ দুটি প্রক্রিয়া একই সঙ্গে ঘটে, কারণ জল এবং CO2 ব্যাপন গুণাঙ্ক হচ্ছে আলাদা। এই নম্বরটা হচ্ছে অ্যান্সার। কারণ কি হয়, পত্ররন্ধ্র যখন ওপেন হয়, তখন কি হয়, যে তোমার জলীয় বাষ্পগুলো বাষ্পাকারে বেরিয়ে যায়, আর সেই পত্রের মাধ্যমে সালোক সংশ্লেষের সময় CO2 নির্গত হয়, বা CO2 নির্গত হয় না, এটা CO2 শোষিত হয়। এটা আসলে শোষিত হবে, CO2 শোষিত হয়। সালোক সংশ্লেষের সময় CO2 শোষিত হয় আর জলীয় বাষ্প নির্গত হয়। কারণ এটা একই সঙ্গে ঘটে, কারণ এদের দুটি প্রক্রিয়া একই সঙ্গে ঘটে, কারণ জল এবং CO2 ব্যাপন গুণাঙ্ক আলাদা হয়, ব্যাপন গুণাঙ্কটা আলাদা হবে। 8 নম্বর কোয়েশ্চেন আনসার হচ্ছে কি, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার সবথেকে গ্রহণযোগ্য তত্ত্বটি কি হলো? বাষ্পমোচন টান, রক্ষী কোষে সালোক সংশ্লেষ, K+ আয়নের বহিঃপ্রবাহ, অন্তঃপ্রবাহ, শ্বেতসার, গ্লুকোজের অনুপ্রবাহ। কারণ দেখো, এখানে হচ্ছে কি, এই যে পত্ররন্ধ্রের মধ্যে কি থাকে? পত্ররন্ধ্রের মধ্যে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলগুলোর মধ্যে কি হয়? ফটোসিনথেসিস হয়, সালোক সংশ্লেষ হয়। তার ফলে কি তৈরি হবে? এখানে স্টার্চ তৈরি হয়। এবার স্টার্চ বা গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজটা কি করে, যখন তৈরি হলো, তখন কি হচ্ছে, ওখানে অসমোটিক প্রেসার বেড়ে যায়। অসমোটিক প্রেসারটা বেড়ে যায়, বা বলতে পারো যে তার ওয়াটার পোটেনশিয়ালের মানটা নেগেটিভে চলে আসে, যার ফলে তখন কি করে, তারা ওয়াটার অ্যাবজর্ব জলকে শোষণ করে, পাশ থেকে জলকে শোষণ করলো, এবং জল শোষণ করার ফলে ইনক্রিজ টার্জিডিটি, মানে সেই গার্ড সেলগুলো ফুলে যায়, এবং ফুলে যাওয়ার ফলে কি হয়, কোষটা তখন ওপেন হয়ে যায়, অর্থাৎ মুক্ত হয়ে যায়, যার ফলে কি হচ্ছে, তোমার পত্ররন্ধ্র খুলে যায়। তো শ্বেতসার এবং গ্লুকোজের অন্তরূপান্তর, এটা হচ্ছে তোমার সবচেয়ে ভালো বর্তমানে অ্যাকসেপ্টেবল থিওরি, ইন্টারকনভার্সন। এরপর হচ্ছে কি,
উদ্ভিদের ক্ষেত্রে রসের উৎস্রোত বাষ্পমোচন টান মতবাদটি কে দিয়েছে? উদ্ভিদের ক্ষেত্রে রসের উৎস্রোত এবং বাষ্পমোচন টান হচ্ছে ডিকসন এবং জলি। বাষ্পমোচনের ফলে দেহ থেকে উদ্ভিদ অতিরিক্ত জল বাষ্পাকারে বের করে। যখন অতিরিক্ত জল বাষ্পাকারে বের করে দেয় তখন কি হয়, উদ্ভিদে একটা বাষ্পমোচন টানের সৃষ্টি হয়, সেই টানেতে উদ্ভিদের রসের উৎস্রোত ঘটে। 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রের উন্মোচন নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রের উন্মোচনকে নিয়ন্ত্রণ করে কে? লাল আলো, নীল আলো, শুধু লাল তোমার এখানে পত্ররন্ধ্রের উন্মোচনকে নিয়ন্ত্রণ করে নীল আলো। নীল আলোতে কি হয়, পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। এগারো নম্বর কোয়েশ্চেন বলছে প্রারম্ভিক বা সুপ্ত প্লাজমোলাইসিস কাকে বলা হয়? সুপ্ত প্লাজমোলাইসিস বলতে বোঝাচ্ছে প্রারম্ভিক, অর্থাৎ প্লাজমোলাইসিস কথাটার অর্থ কি? প্লাজমো অর্থাৎ প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া, অর্থাৎ সিঙ্ক, প্রোটোপ্লাজম সিঙ্ক হয়ে যাওয়া, ছোট হয়ে যায়। কেন? জলটা বেরিয়ে যাচ্ছে বলে। যখন একটা কোষকে তুমি কার মধ্যে দিবে, একটা কোষকে যখন তুমি একটা হাইপারটোনিক বা অতিরিক্ত দ্রবণের মধ্যে যখন দ্রবণের মধ্যে দিবে, যেখানে কি রয়েছে, সলিউট অর্থাৎ দ্রাব বেশি, অর্থাৎ দ্রাবটা বেশি রয়েছে, সলভেন্টটা কম রয়েছে, তার ফলে কি হচ্ছে, এখান থেকে জলটা বাইরের দিকে বেরিয়ে আসবে, যার ফলে এর প্রোটোপ্লাজমটা শুকিয়ে যাবে। এটাকে প্লাজমোলাইসিস বলা হয়। তো প্রারম্ভিক বা সুপ্ত প্লাজমোলাইসিস বলে প্লাজমোলাইসিসের মধ্যবর্তী দশাকে। 12 নম্বর কোয়েশ্চেন বলছে উদ্ভিদের রসস্ফীত চাপ বৃদ্ধির কারণ। উদ্ভিদের রসস্ফীত চাপ কেন বৃদ্ধি পায়? উদ্ভিদের রসস্ফীত চাপ বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে একটা অন্ত অভিস্রাবণ, বহি অভিস্রাবণ, প্রাচীর চাপ, ব্যাপন চাপ ঘাটতি। তো রসস্ফীত চাপ মানে উদ্ভিদের, ধরে না উদ্ভিদের একটা কোষের মধ্যে কি হলো, জলটা প্রবেশ করলো, তখন যেখানে ওয়াটারের কনসেন্ট্রেশন বেড়ে গেল, আর বেড়ে যাওয়ার ফলে সেটা দেওয়ালের উপর চাপ প্রয়োগ করলো, কোষটা ফুলে গেল, সেটা অন্ত অভিস্রবণ। তারপর 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি দ্রবণের দ্রাবক অণু কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যাওয়া কি বলা হয়? কার? দ্রাবক অণু। এটা হচ্ছে আমাদের অভিস্রবণ। তো যখন একটা ধরনের একটা সলিউশনকে একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা আছে, তখন এখানে কি হচ্ছে, এখানে তাহলে ঘনত্ব কি রয়েছে, সলিউটের ঘনত্ব অনেক বেশি রয়েছে, সলভেন্ট কম রয়েছে, কিন্তু এখানে সলিউটের ঘনত্ব কম রয়েছে, তখন এখান থেকে জলটা কি করবে, দ্রাবক অণুটা ভিতরে প্রবেশ করবে, এটাকে বলা হয় অভিস্রবণ। 14 নম্বর অভিস্রবণের ক্ষেত্রে নিম্নলিখিত সমীকরণের মধ্যে কোনটি সঠিক? আমরা পড়েছিলাম কি, ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল সলিউট পোটেনশিয়াল প্লাস প্রেসার পোটেনশিয়াল প্লাস হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এটা পড়েছি আমরা। ওই একই জিনিস এখানে হচ্ছে ডিপিডি, এটা মানে হচ্ছে ডিপিডি, এটাই মানে হচ্ছে ওপি, এটাই মানে হচ্ছে টার্গেট প্রেসার এবং ডেলজি, এটাকে কনস্ট্যান্ট ধরা হয়। সুতরাং ডিপিডি ইজ ওপি মানে টিপি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ডিপিডি ফর ডিফিউশন প্রেসার ডেফিসিট, অসমোটিক প্রেসার, টার্গেট প্রেসার। 15 নম্বর কোয়েশ্চেন বলছে পত্ররন্ধ্রে উন্মুক্ত হওয়া কিসের উপর নির্ভর করে? রক্ষী কোষের রসস্ফীত চাপ হ্রাস পাওয়া, রক্ষী কোষের কাজ পরিসরে সেলুলোজ অনালিকা অক্ষীয় বিচলন, রক্ষী কোষের কোষ প্রাচীরে সেলুলোজ অনালিকা অনদৈর্ঘ্য বরাবর বিচলন এবং রক্ষী কোষের বৈশিষ্ট্য। রক্ষী কোষের কোষ প্রাচীরের যে সেলুলোজ রয়েছে তার অক্ষীয় বিচলন হচ্ছে তোমার রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে গার্ড সেল হয়, তো গার্ড সেলের যে কোষ প্রাচীর রয়েছে সেই কোষ প্রাচীরের কি রয়েছে, এটা ধরো গার্ড সেলের যে কোষ প্রাচীর রয়েছে, সেল ওয়াল কোষ প্রাচীর রয়েছে, সেই কোষ প্রাচীরের ওই যে অর্ণালিকা মাইক্রোটিউবিউলসগুলো রয়েছে তার অক্ষে অর্থাৎ অ্যাক্সিসের দিকে চলে যায়, অ্যাক্সাই বরাবর চলে যাওয়া, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি এর কারণ। 16 নম্বরে বিশুদ্ধ জলের জলবিভব হলো কত? তাহলে ওয়াটার পোটেনশিয়াল মানে কি, যখন তোমার একটা বিশুদ্ধ জলের ওয়াটার পোটেনশিয়াল কি, যেখানে জলের অণুগুলো মুক্তভাবে সঙ্গে বিচলন করতে পারে, অর্থাৎ সবকিছু 0 হবে। এতে যত সলিউট অ্যাড করতে থাকবে ওর মানটা নেগেটিভের দিকে নেমে যাবে। নেক্সট তোমার হচ্ছে 17 নম্বর বলছি নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি পত্ররন্ধ্র বন্ধ হতে সাহায্য করে? নিম্নলিখিত কোন হরমোনটি
পত্ররন্ধ্র বন্ধ হতে সাহায্য করে। এটা হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড। অ্যাবসেসিক একটা হরমোন, উদ্ভিদের হরমোন, যেটাকে পত্ররন্ধ্রকে বন্ধ হতে সাহায্য করে। এই গ্রোথ ইনহিবিটরও বলা হয়ে থাকে। 18 নম্বর হচ্ছে যদি কোনো উদ্ভিদ কোষকে পাতিত জলে রাখা হয় তাহলে কোষটির কি হবে? প্লাজমোলাইসিস হবে, থলথলে দুর্বল হয়ে যাবে, রসস্ফীত হবে। তাহলে বলছে পাতিত জল। পাতিত জল মানে হচ্ছে কি, যেটাকে হাইপোটোনিক সলিউশন রাখা হয়। হাইপোটোনিক মানে অসম্পৃক্ত দ্রবণে যদি রাখা হয় তাহলে কি হবে? তাহলে এখানে অন্ত অভিস্রবণ ঘটবে। অন্ত অভিস্রবণ অর্থাৎ কোষের মধ্যে জল প্রবেশ করবে, যার ফলে কোষটা ফুলে যাবে। এটা রসস্ফীতি। 19 নম্বর কোয়েশ্চেন বলছে কোষীয় প্লাজমোলাইসিস হওয়ার জন্য লবণাক্ত দ্রবণটি হওয়া উচিত। কোষের প্লাজমোলাইসিস হওয়ার জন্য কি হয়, যে দ্রবণটার মধ্যে আমি কোষটাকে রাখবো সেই কোষটা কি হতে হবে? অসম্পৃক্ত হতে হবে। হাইপোটোনিক, অসম্পৃক্ত বা হাইপোটোনিক। হাইপারটনিক, এটা অতিপৃক্ত বা হাইপারটনিক। কারণ অতিপৃক্ত দ্রবণ মানে কি, এখানে কি দ্রাবের কনসেন্ট্রেশন বেশি আছে, দ্রাব বেশি আছে কিন্তু দ্রাবক কম রয়েছে। তাই তো যখন কম রয়েছে, দ্রাবক যখন কম হবে ভিতর থেকে জলটা বাইরের দিকে বেরিয়ে আসবে, অর্থাৎ অতিমাত্রিক দ্রবণ। 20 নম্বর কোয়েশ্চেনটা বলছে একটি কোষ সম্পূর্ণরূপে রসস্ফীত হবে যদি তাকে রাখা হয়। রসস্ফীত মানে কি, এবার হচ্ছে কোষের মধ্যে জল প্রবেশ করে, একটা জলকে রাখা হয়। এখানে জল কখন প্রবেশ করবে? যখন এটা হবে হাইপোটোনিক, সলিউশন। অর্থাৎ এখানে জলের কনসেন্ট্রেশন বা দ্রাবকের কনসেন্ট্রেশন বেশি হবে আর দ্রাবের কনসেন্ট্রেশন কম থাকবে। এখানে H2 বেশি মাত্রায় থাকবে। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্বল্পমাত্রিক দ্রবণে যখন রাখা হবে, স্বল্পমাত্রিক দ্রবণে রাখা হবে। এবার অভিস্রবণীয় বিভবের সংকেত কি? অভিস্রবণীয় বিভব বা অসমোটিক পোটেনশিয়াল। অসমোটিক পোটেনশিয়ালকে আমরা সর্বদা নেগেটিভ চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তারপর হচ্ছে 22 নম্বর বলছে অতিরিক্ত সারের ব্যবহারের ফলে উইল্টিং রোগ হয়, যার কারণ আত্মভূতি, বহিঃঅভিস্রবণ, অন্তঃঅভিস্রবণ কোনোটি নয়। কারণ অতিরিক্ত যখন সার প্রয়োগ করবো আমরা, তখন কি হচ্ছে, পিএইচ এর মাত্রাটা কি হবে? পিএইচ এর মাত্রাটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। পিএইচ এর মাত্রা কমে যাবে বলে অ্যাসিডিক কন্ডিশন চলে আসবে। অর্থাৎ হচ্ছে কি, এখানে ধরুন একটা গাছ রয়েছে, এটা একটা গাছ, এখানে যখন আমি সার প্রয়োগ করছি, এই মাটিতে যখন সার প্রয়োগ করছি তখন এখানকার কী হচ্ছে, পিএইচ মাত্রা কমে যাচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, তোমার অ্যাসিড সয়েলটা অ্যাসিড হয়ে যাচ্ছে। অ্যাসিড সয়েল হওয়ার ফলে কি হচ্ছে, এটা অ্যাসিড হওয়ার ফলে এটা হচ্ছে হাইপারটোনিক সলিউশন হয়ে গেল, হাইপারটোনিক। যার ফলে কি হচ্ছে, গাছ থেকে তোমার জল বাইরে বেরিয়ে আসছে, যার ফলে গাছটা শুকিয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, বহিঃঅভিস্রবণ ঘটছে। 23 নম্বর কিভাবে কোষ জল শোষণ করে? আত্মভূতির মাধ্যমে, অভিস্রবণের মাধ্যমে, আত্মভূতির মাধ্যমে এবং কোনটি নয়। এটা অভিস্রবণ আত্মভূতির মাধ্যমে জলকে শোষণ করে। 24 নম্বর হচ্ছে কোন কোষকে স্বল্পমাত্রিক দ্রবণ রাখা হলে কি ঘটবে? তাহলে স্বল্পমাত্রিক দ্রবণ মানে কি, হাইপারটোনিক সলিউশন বা হাইপোটোনিকের মানে হচ্ছে বাইরে H2 এর কনসেন্ট্রেশনটা অনেক হাই রয়েছে। তাহলে একটা কাকে রাখবে, একটা কোনো কোষকে রাখা হয়, তাহলে কি ঘটবে, এখানে জল বেশি আছে, এখানে জল কম আছে, তাই বাইরে থেকে জলটা ভিতরের দিকে প্রবেশ করবে, অর্থাৎ এখানে অন্ত অভিস্রবণ ঘটবে। তারপরে কি হয়, কোষটা ফ্ল্যাসিড বা টার্জিড হয়ে যাবে। 25 নম্বর হচ্ছে নিম্নলিখিত কোন দ্রবণে রাখা হলে কোষের কুঞ্চন ঘটবে? যদি আমরা অতিমাত্রিক দ্রবণে কোনো একটা জিনিসকে রাখি, যদি আমরা অতিমাত্রিক দ্রবণ, অর্থাৎ এটা হচ্ছে যদি হাইপারটোনিক সলিউশন হয়, হাইপারটোনিকের মানে হচ্ছে যেখানে সলিউট বেশি রয়েছে, বেশি, সলভেন্ট রয়েছে কম রয়েছে, তাহলে কি হবে, তাহলে এখানে কোষটা কি হবে, যখন হাইপারটোনিক সলিউশন রাখবে তাহলে কোষটা কি হবে, তোমার কোষ থেকে জল বাইরের দিকে বেরিয়ে আসবে বলে কোষটা শ্রিঙ্কেজ হয়ে কুঞ্চন হয়ে যাবে। 26 নম্বর হচ্ছে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে জলের পরিবহন কি উৎপন্ন করে?
অবশ্যই চাপ অর্ধবৃত্ত পর্দার মাধ্যমে অর্ধবৃত্ত পর্দার মাধ্যমে জলের পরিবহন। তো যখন অর্ধবৃত্ত পর্দা আমি পৃথক রাখছি, যেন একটা সলিউশন, তাহলে এখান থেকে জল কি ভিতরের দিকে প্রবেশ করে, তারপর কি এটা কোষটা ফুলে যাচ্ছে, রসস্ফীতজনিত চাপ হচ্ছে এটা। নেক্সট কোয়েশ্চেন ইজ, পাতার অগ্রভাগ থেকে নিঃসৃত নির্গমনকে বলা হয় কি? নিঃস্রাবণ, বাষ্পমোচন, শ্বসন এবং সবকটি। যখন বলছে পাতার অগ্রভাগ থেকে, তাহলে পাতার অগ্রভাগ থেকে কিভাবে জল নিঃসৃত হয়? ফোঁটা ফোঁটা আকারে জল নিঃসৃত হয়, ফোঁটা ফোঁটা আকারে। যখন ফোঁটা ফোঁটা আকারে বলবে তখন সেটা হয়ে গেল নিঃস্রাবণ। পাতার অগ্রভাগ যখন ফোঁটা ফোঁটা আকারে জল নির্গত হবে সেটা নিঃস্রাবণ। বাষ্পমোচন যখন বাষ্প আকারে নির্গত হবে, এখানে অ্যান্সার হচ্ছে এ। 28 নম্বর কোয়েশ্চেন বলছে, কে বলেছিলেন বাষ্পমোচন অতি প্রয়োজনীয় ক্ষতিকারক বিক্রিয়া? কে বলেছিলেন যে বাষ্পমোচন অতি প্রয়োজনীয় ক্ষতিকারক বিক্রিয়া? তাকে বলা হয় কার্টিস। কার্টিস প্রথম বলেছিলেন যে বাষ্পমোচন একটা অতি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। কেন? কারণ বাষ্পমোচন যদি অতিরিক্ত হারে হয় তখন কি হবে? উদ্ভিদ দেহের পাতা বা উদ্ভিদ দেহটা শুকিয়ে যাবে, উইল্টিং হয়ে যায়, জল অতিরিক্ত নষ্ট হয়ে যাওয়ার ফলে শুকিয়ে যায়। ওই জন্য ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। ক্ষতিকারক অতি প্রয়োজনীয়, কারণ বাষ্পমোচন ছাড়া না সালোক সংশ্লেষ সম্ভব, না উদ্ভিদের দেহের তাপমাত্রা মেনটেন করা সম্ভব। কিন্তু বাষ্পমোচন বেশি হলে জল সব বেরিয়ে যাবে, ওই জন্য ক্ষতিকারক প্রয়োজনীয় প্রতিক্রিয়া বলা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 29 নম্বর, নিম্নলিখিত কার মাধ্যমে রক্ষী কোষের রসস্ফীত চাপ নিয়ন্ত্রিত হয়? রক্ষী কোষের রস স্ফীতজনিত চাপ নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে কি ক্লোরাইড, পটাশিয়াম, ম্যালিক অ্যাসিড। রক্ষী কোষের রস, এই যে আমাদের যে গার্ড সেল রয়েছে, এই গার্ড সেলের মধ্যে কি হয়, যখন পটাশিয়াম প্রবেশ করে অসমোটিক প্রেসার বেড়ে যায়। ওখান থেকে যখন ক্লোরিন বেরিয়ে যায়, যখন ক্লোরিন বেরোয় তখন পটাশিয়াম এন্ট্রি করে। আর কি হচ্ছে, আর যখন ম্যালিক অ্যাসিড তৈরি হয় তখন সেখানে কি হচ্ছে, তোমার রসস্ফীতজনিত চাপ বেড়ে যায়। তাই এখানে অ্যান্সার হবে প্রত্যেকটি। 30 নম্বর বলছে, নিম্নলিখিত কোন উদ্ভিদে বাষ্পমোচনের হার সবচেয়ে বেশি? ক্যাম উদ্ভিদ, শিফর উদ্ভিদ, C3 শিফর উভয় উদ্ভিদ এবং C3 উদ্ভিদ। সেটা হচ্ছে তোমার C3 উদ্ভিদে বাষ্পমোচনের হারটা সবচেয়ে বেশি হয়। 31 নম্বর কোয়েশ্চেন বলছে কি, নিম্নলিখিত কোন অংশের মাধ্যমে, কারণ শিফর প্ল্যান্ট রাখা যারা হয়, শিফর প্ল্যান্ট তারা এমনিতে তোমার যে মানে ওয়াটার স্ট্রেস টলারেন্ট প্ল্যান্ট হয়। আবার তোমার যারা ক্যাম্প প্ল্যান্ট হয় তারা তো জেরোফাইটিক টাইপ বিহেভিয়ার থাকে, C3 উদ্ভিদ উদাহরণ। 31 বলছে নিম্নলিখিত কোন অংশের মাধ্যমে উদ্ভিদের সঙ্গে পরিবেশে জলের আদান প্রদান ঘটে? হাইড্রোথোরের মাধ্যমে, লেন্টিসেলের মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে। সবচেয়ে ভালো অ্যান্সার হচ্ছে পত্ররন্ধ্র, কারণ হাইড্রোথোরের মাধ্যমে অতিরিক্ত জল বা ফোঁটা ফোঁটা আকারে বেরিয়ে যায়, এবং লেন্টিসেলের মাধ্যমে গ্যাসের আদান প্রদানটা সবচেয়ে ভালো হয়। তারপর 32 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, 32 নম্বর যে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে কোহেশন টেনশন থিওরি সম্পর্কিত? কোহেশন মানে যখন একই মলিকুলের মধ্যে আকর্ষণ হবে, এবং টেনশন মানে হচ্ছে কি যে যখন ট্রান্সপিরেশন বেশি হওয়ার ফলে কি জল নিচ থেকে উপরের দিকে উঠবে, কোহেশন টেনশন থিওরি বলা হয়। সেটা হচ্ছে কার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ, অর্থাৎ জলের ঊর্ধ্বমুখী পরিবহনের সাথে সম্পর্কিত। 33 নম্বর কোয়েশ্চেন বলছে, নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? বলে সাইড অফ ওয়াটার পোটেনশিয়াল ইকুয়াল টু প্রেসার পোটেনশিয়াল, সলিড পোটেনশিয়াল অ্যান্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এখানে সবচেয়ে, আর এটা হচ্ছে কি প্রেসার পোটেনশিয়াল, ওয়াটার পোটেনশিয়াল না, মেন হচ্ছে আমার ওয়াটার পোটেনশিয়াল, সলিড পোটেনশিয়াল প্লাস প্রেসার পোটেনশিয়াল প্লাস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, or G or M. Okay, তো হিয়ার A is the correct option. এখান থেকে তোমার আসছে কি, গ্র্যাভিটেশনকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে DPD, ডিভিশন প্রেসার ডেফিসিট, OP মাইনাস TB, অসমোটিক প্রেসার মাইনাস আইগার প্রেসার। এটা আগেকার ফর্মুলা, এটা বর্তমান ফর্মুলা, কিন্তু ব্যাপারটা একই।
34 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কার ক্ষেত্রে ক্লোরোফিলযুক্ত কোষ সংখ্যা কম নির্দিষ্ট কার ক্ষেত্রে ক্লোরোফিলযুক্ত কোষ সংখ্যায় কম নির্দিষ্ট আকৃতি স্থূল অন্তঃপ্রাচীর যুক্ত হয়? তাদের ক্ষেত্রে হচ্ছে কি প্যাসেজ সেল বা পরাণ সেল। প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়? আমাদের এন্ডোডার্মিস বা অন্তঃস্তরে। রক্ষী কোষ যেটা গার্ড সে এখানে পাওয়া স্টোমাটার ক্ষেত্রে। সঞ্চালক কোষ এবং সহকারী কোষ। সহকারী কোষ কোনটা? এই সাবসিডিয়ারি সেল। রক্ষী কোষের বাইরের দিকে যে কোষটা থাকে সেটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। এখানে হচ্ছে সবচেয়ে কম সংখ্যায় থাকে এবং নির্দিষ্ট আকৃতি স্থূল রক্ষী কোষের মধ্যে। 35 নম্বর কোয়েশ্চেন বলছে বাষ্পমোচনের দ্বারা নির্গত জলটি হলো লবণ মিশ্রিত, বিশুদ্ধ জল, জৈব দ্রাবযুক্ত জল, সবকটি। এটা হচ্ছে বিশুদ্ধ জল বেরোয় বাষ্পমোচনের মাধ্যমে। 36 নম্বর বলছে মেসোফিল কোষ এবং রক্ষী কোষের মধ্যে সাদৃশ্য হলো স্থূল প্রাচীরযুক্ত এবং বলছে সরু কোষ প্রাচীরযুক্ত, ক্লোরোপ্লাস্টের উপস্থিতি, ডাম্বেল আকৃতি সম্পন্ন। তো ডাম্বেল আকৃতি আমরা পেয়েছি কোথায়? ডাম্বেল আকৃতি পেয়েছি কোথায়? এটা হচ্ছে মনোকট উদ্ভিদের পত্রতন্ত্র আকৃতি। সরু ক্লাসপ্রক্ত এবং ক্লোরোপ্লাস্টের উপস্থিতি। তাহলে মেসোফিল কোষ এবং রক্ষী কোষের মধ্যে সম্পর্ক হচ্ছে যে মেসোফিল ক্লোরোপ্লাস্ট থাকবে এবং রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে। এটা কমন ফ্যাক্টর। 37 নম্বর বলছে লেন্টিসেলের প্রধান কাজ কি? লেন্টিসেল কি? যে আমাদের যে কি বলে ওটাকে বার্ক বা গাছের ছাল যে হয় তার মধ্যে যে ফাটা ফাটা দাগগুলো থাকে যেগুলো সেকেন্ডারি গ্রোথের জন্য তৈরি হয়, সেই লেন্টিসেলের প্রধান কাজ হচ্ছে গ্যাসের আদান প্রদান করা। 38 নম্বর কোয়েশ্চেন বলছে বাষ্পমোচনের জন্য নিম্নলিখিত কোন শর্তটি গুরুত্বপূর্ণ? উষ্ণতা, বায়ু, আলোক এবং আর্দ্রতা। বাষ্পমোচনের জন্য যে শর্তটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্দ্রতা। বায়ুমণ্ডলে যদি আর্দ্রতা বেশি থাকে তাহলে বাষ্পমোচন হওয়ার চান্স থাকবে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন প্রকারের পত্ররন্ধ্র দিনের বেলায় খুব অল্প সময়ের জন্য খোলে এবং রাত্রিবেলা বন্ধ হয়ে যায়? সেটা হচ্ছে আলফা টাইপ পত্ররন্ধ্র দিনের বেলা খুব অল্প সময়ের জন্য খোলে এবং সেটা আবার বন্ধ হয়ে যায়। 40 নম্বর হচ্ছে কি গ্রীষ্মকালে উদ্ভিদ দেহে শীতল থাকে কারণ কেন শীতল থাকে? কারণ তরল আকারে জল নির্গমনের জন্য, সমগ্র উদ্ভিদে জলের নির্গমনের জন্য, বাষ্প আকারে জলের নির্গমনের জন্য, মূল থেকে উদ্ভিদের সমগ্র অংশে জল পরিবহনের জন্য। কারণ গ্রীষ্মকালে কি হয়, এরা বেশি বেশি করে বাষ্পমোচন করে। বাষ্পকারের জল যখন বেড়ে যায় তখন পর শরীরে যে লিন তাপ থাকে সেই লিন তাপটা সাথে জলটা শোষণ করে নিই, যার ফলে শরীর ঠান্ডা থাকে। যেমন আমরা ধরে নাও কোনো ফ্যানের তলায় যদি স্নান করে আসার পর দাঁড়ায় তো আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। কেন? কারণ শরীরের উপরে যে জলের যে আর্দ্রতা থাকে সেই আর্দ্রতা কি হয় বায়ুর সংস্পর্শে বা বাষ্পীভূত হয়, যার ফলে বাষ্পীভূত হওয়ার জন্য যে তাপের দরকার সেই তাপটা শরীর থেকে শোষণ করে বলে শরীর ঠান্ডা হয়ে যায়। 41 নম্বর কোয়েশ্চেন বলছে স্টার্চ থেকে জৈব অ্যাসিড বলতে এখানে ম্যালিক অ্যাসিডের কথা বলা হচ্ছে। ম্যালিক অ্যাসিড স্টার্চ থেকে জৈব অ্যাসিড উৎপাদনের ফলে পত্ররন্ধ্র মুক্ত হয় বা খোলে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র আংশিক মুক্ত হয় এবং কোনটা হয় পত্ররন্ধ্র মুক্ত হয়ে বা খুলে যায়। 42 নম্বর বলছে বিশুদ্ধ জলের জল বিভাব অবিশ্রবণ বিভাব কত হবে? অসমোটিক প্রেসার অফ পিওর ওয়াটার। সেটা হচ্ছে কত? বিশুদ্ধ জলের অবিশ্রবণীয় বিভব হলো এটা হচ্ছে অসমোটিক প্রেসারের মান। অসমোটিক প্রেসার এটা হচ্ছে নেগেটিভ সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। নেগেটিভ সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে,
এটা ভুল দিয়েছে, নেগেটিভ সাইন রিপ্রেজেন্ট করা হয়। 43 নম্বর হচ্ছে রক্ষী কোষের সুগার স্টার্চে পরিণত হওয়ার ফলে পত্রান্তরের ছিদ্র কি হয়, সুগার যখন স্টার্চে কনভার্ট হচ্ছে তখন সেখানে কি হচ্ছে, সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ যখন সেটা স্টার্চে কনভার্ট হয়ে যাচ্ছে, সুগার যখন থাকছে তখন সেটা খুলে যাচ্ছে, আর স্টার্চে কনভার্ট হয়ে গেল মানে কি ওটা ওখান থেকে সরে গিয়ে স্টোর হয়ে গেল। স্টোর হওয়ার ফলে সেখানে অসমোটিক প্রেসার কমে গেল, কমে যাওয়ার ফলে তোমার বন্ধ হয়ে গেল। 44 নম্বর কোয়েশ্চেন, জলজ বিরুৎ জাতীয় উদ্ভিদের নিঃস্রাবণ ঘটে প্রাতঃকালে, দুপুরবেলায়, বিকেল বেলায় এবং দিনের বেলায়। এখানে হচ্ছে কি অ্যান্সারটা হচ্ছে তোমার প্রাতঃকালে, সকাল সকাল ওদের নিঃস্রাবণ বা গাটেশন ঘটে। যে কোনো গাটেশনই ঘটে তোমার সকালবেলা, যেটা হাইড্রাথোডের মাধ্যমে হয়। 45 নম্বর হচ্ছে ভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপন কি বলে? ভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে সংবহন বলা হয়, সংবহন বলা হয়, অভিস্রবণ বলা হয়, আত্মভূতি বলা হয়, ব্যাপন বলা হয়। তাহলে ভেদ্য পর্দা যখন দুটো একটা সলিউশনকে একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকবে তখন কি হবে, যে কম ঘনত্ব থেকে জলটা বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়বে। এটাই তো অভিস্রবণ। তা কার মধ্যে যাচ্ছে? অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে অভিস্রবণ প্রসেস। 46 নম্বর হচ্ছে বহির পরিবেশের দ্রবণ থেকে জল শোষিত হলে তখন সেই দ্রবণকে বলে। তো একটা ধরনের একটা তুমি কোন একটা বস্তু তুমি রেখে দিলে এখানে, এবার বহির পরিবেশের দ্রবণ থেকে জল মানে বাইরে থেকে জলটা ভিতরে প্রবেশ করছে। কখন ভিতরে প্রবেশ করবে? যখন বাইরের দিকে তোমার হাইপোটোনিক সলিউশন হবে। হাইপোটোনিক মানে যেখানে তোমার জলের পরিমাণটা বেশি থাকবে এবং দ্রাবের পরিমাণটা কম থাকবে। কিন্তু এখানে কি হাইপারটোনিক সলিউশন, অর্থাৎ এখানে কি হবে, ঘনত্বটা বেশি থাকবে, তাই কম ঘনত্ব বেশি ঘনত্ব জল প্রবেশ করছে। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে তাহলে বহিঃপরিবেশ জল তখন সেই দ্রবণ বহিঃপরিবেশের দ্রবণ থেকে জল শোষিত হলে সেই দ্রবণকে আমরা বলি হাইপোটোনিক বা লঘু সারক দ্রবণ। 47 নম্বর বলছে কোন উদ্ভিদ কোষকে অতিসারক দ্রবণে রাখা হলে কোষটি কি ঘটবে? এটা অতিসারক দ্রবণ বা হাইপারটোনিক সলিউশন। হাইপারটোনিক সলিউশন কাকে বলা হচ্ছে? যে সলিউশনের মধ্যে তোমার দ্রাব বেশি পরিমাণে থাকবে কিন্তু দ্রাবক কম পরিমাণে থাকবে, অর্থাৎ এটা ঘন দ্রবণ হবে। ঘন দ্রবণ, এটা লঘু দ্রবণ হবে। তাহলে কি হচ্ছে, জলটা কোথায়? লঘু থেকে ঘনের দিকে বেরিয়ে আসবে। তো কি হবে, এখানে প্লাজমোলাইসিস হয়ে যাবে। কোন উদ্ভিদ কোষকে অতিসারক দ্রবণ, তার অতিসারক দ্রবণ রাখলে কি হবে? প্লাজমোলাইসিস ঘটবে। 48 নম্বর বলছে কি, যে 0.1 m দ্রবণের কোন দ্রবের জল বিভবের মান কত হবে, মানে ওয়াটার পটেনশিয়ালের মান কত হবে? যেখানে 1 m সলিউশন দেওয়া আছে সেটা হচ্ছে -2.31। কারণ বিশুদ্ধ জলে জল বিভব হচ্ছে সবচেয়ে বেশি, সেটা 0, এবং যত ওর সঙ্গে কোনো একটা দ্রাব মেশাবে বিশুদ্ধ জলে জল, এটা হচ্ছে ওয়াটার পটেনশিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু জল ওয়াটার পটেনশিয়ালের বা জল বিভবের। এবার এখানে যত বেশি কিছু একটু মেশালে কি হবে, তোমার ওর মানটা নেগেটিভের দিকে যাবে। যেহেতু 0.1 m সলিউশন মিশিয়েছি আমি, তাই নেগেটিভ দিয়ে গেছে, বলে এটা -2.31। 49 নম্বর হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে মুক্ত পরমাণু সঞ্চারকে আমরা কি বলি? ব্যাপন বলি। ব্যাপন আমরা বলি। এরপর হচ্ছে ফিফটি নম্বর কোয়েশ্চেন, বলছে নিম্নলিখিত কোনটি বীজের অঙ্কুরোদ্গমের সময় ঘটে? তাহলে এটাকে আত্মভূতি বা ইমবাইবেশন বলা হয়ে থাকে। অর্থাৎ তুমি যারা ছোলার বীজকে জলের মধ্যে ডুবিয়ে দাও, তো দেখবে রাত্রিবেলা ডুবলে সকালে ফুলে যায়। কেন ফুলে যায়? কারণ সে জলকে শোষণ করে। এটাকে পদ্ধতিটাকে বলা হচ্ছে আত্মভূতি বা ইমবাইবেশন। 51 নম্বর বলছে প্লাজমোলাইসিস ঘটার কারণ কি? কেন প্লাজমোলাইসিস হচ্ছে? প্লাজমোলাইসিসে যখন একটা কোষকে তুমি অতিসারক দ্রবণের মধ্যে রাখবে, তো লঘু সারক দ্রবণ থেকে অতিসারক দ্রবণ থেকে জলটা বেরিয়ে আসবে, যার ফলে সেখানে
এর সাইটোপ্লাজম ছোট্ট শুকিয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। এটা হচ্ছে বহি অভিস্রবণ প্রক্রিয়ার জন্য হচ্ছে। 12 নম্বর হচ্ছে আমাকে যদি সোডিয়াম ক্লোরাইড ঘনত্বযুক্ত দ্রবণে রাখা হলে, আমাকে সোডিয়াম ক্লোরাইড ঘনত্বযুক্ত দ্রবণে যদি রাখা হয়, তার কি মানে সোডিয়াম ক্লোরাইড ঘনত্ব মানে কি বাইরের দিকে তাহলে কি রয়েছে সোডিয়াম ক্লোরাইড রয়েছে, মানে এটা হচ্ছে হাইপারটনিক সলিউশন, অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণের জিনিস রাখলে কি হবে, তার সংকটিত হবে, প্লাজমোলাইসিস করবে। তুলাতন্তুকে জলের মধ্যে রাখা হলে জল শোষিত হবে। এটা কি হয়, জলের মধ্যে রাখা হয় জল শোষিত হবে, বহিঃশ্রবণ অন্তঃশ্রবণ আত্মভূতি না, এটা কোষিকতা বলা হয়, এটাকে ক্যাপিলারিটি বলা হয়, অর্থাৎ জল শোষণ করা, সারফেসে যাতে জল লেগে থাকবে। 14 নম্বর বলছে একটি কোষকে কোনো দ্রবণে রাখার ফলে কোষটি ডিপ্লাজমোলাইসিস ঘটলো, মানে কি সেটা লঘু সারক দ্রবণে রাখা আছে বলে জলের পরিমাণটা এখানে এই দ্রবণটা লঘু সারক হবে, যার ফলে এখান থেকে জলটা ভিতরের দিকে প্রবেশ করবে বলে সেখানে টার্জিড হয়ে যাবে। 15 নম্বর বলছে ব্যাপনের ফলে দ্রাবকের আয়তন, ব্যাপনের ফলে দ্রাবকের আয়তন কি হবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই হবে। ব্যাপনের ফলে কি হচ্ছে, বেশি ঘনত্ব কম ঘনত্ব ছড়িয়ে পড়ছে, তো দ্রাবকের আয়তন হ্রাস পাবে। জল বিভাবের নামকরণ কে করেন, ভন মল, শায়রি, টেইলর, স্লেটার অ্যান্ড লেওয়ার্ড। এটা হচ্ছে লিওয়েড। নিম্নলিখিত কোন সাংকেতিক চিহ্ন দ্বারা কোন দ্রবণের জল বিভব কি হচ্ছে, ওয়াটার পোটেনশিয়াল। এটা সলিড পোটেনশিয়াল, এটা প্রেসার পোটেনশিয়াল, এটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়ালের মান হচ্ছে প্রেসার পোটেনশিয়াল, এটা হচ্ছে তোমার এক্স। ওয়াটার পোটেনশিয়ালের মান নর্মালি কি হয়, এই এটা দিয়ে মিলিয়ে হবে, এটা সি নাম্বার। তারপর হচ্ছে 18 নম্বর কি বলছে, 18 নম্বর হচ্ছে রসস্ফীত জলের অন্তঃবিস্রবণ ঘটে কোষরসের জল বিভব, কোষরসের জল বিভব যখন ওয়াটার, মনে রাখবে যে ওয়াটার মুভমেন্ট সর্বদা কি হবে, লেস ওয়াটার পোটেনশিয়াল অর বলতে পারো 0 থেকে ম্যাক্সিমাম নেগেটিভ ওয়াটার পোটেনশিয়াল, দ্যাট ইজ নেগেটিভ সাইডে যাবে। তো জলের অন্তঃবিস্রবণ ঘটে কোষরসের জলবিভাব যখন কি হয়, কোষরসের জলবিভাব যখন কি হবে, হ্রাস পাবে, ওর মধ্যে সলিউটের পরিমাণটা বেড়ে যাবে, তখন সেখানে মুভমেন্ট হবে। অনুসারে রসস্ফীত বৃদ্ধির সাথে রসস্ফীত বৃদ্ধি বলে কি, একটা কোষের মধ্যে যখন রস বেড়ে যাচ্ছে, অর্থাৎ জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন প্রাচীরস্থ চাপ হচ্ছে, এটাকে ওয়াল প্রেসার বলা হয়, ওয়াল প্রেসার। অর্থাৎ এদিকে যখন জলটা প্রবেশ করছে, তো কোষের মধ্যে জলটাকে ওয়ালের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে, যার ফলে কোষটা ফুলে যাবে। সঙ্গে সঙ্গে ওয়ালটা হিসেবে একই প্রেসার ক্রিয়েট করবে, তাহলে কি হচ্ছে, প্রেসারটা বৃদ্ধি পাবে। 60 নম্বর হচ্ছে একটি চারা গাছকে যদি জলের মধ্যে রাখা হয়, তাহলে নিম্নলিখিত কোন পদ্ধতিটি ঘটবে। একটা চারা গাছের কথা রাখছি আমি, জলের মধ্যে রাখছি, তাহলে নিম্নলিখিত বাষ্পমোচন ঘটবে, নিঃস্রাবণ ঘটবে, শ্বসন ঘটবে, সালোক সংশ্লেষ ঘটবে। একটা চারা গাছকে যদি জলের মধ্যে রাখা হয়, তাহলে তো ডেফিনেটলি তার বাষ্পমোচন শুরু হবে। 61 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কিউটিকল দ্বারা কিউটিকল দ্বারা জল নির্গত হলে হার কত, 40%, 10%, 20% এবং 5%। এটা হচ্ছে মোটামুটি 20% মোটামুটি কিউটিকলের দ্বারা জল নির্গত হয়, বাষ্প করে বেরিয়ে যায়। আর 65 to 70% হচ্ছে তোমার কার দ্বারা, পত্ররন্ধ্রের দ্বারা ঘটে।
মনোরমের একটি জল মনোরম মাটি থেকে জল শোষণ করে কার মাধ্যমে? রসপিজনিত চাপ, মূলর চাপ, অভিস্রবণ চাপ, শোষণ চাপের মাধ্যমে, যেগুলো সাকশন প্রেসার বলা হচ্ছে বা সাকশন প্রেসার। এই প্রেসারটা ক্রিয়েট হচ্ছে কার দ্বারা? ওই ঘনত্বের পার্থক্য এবং ট্রান্সপিরেশন পুল। 60 নম্বর বলছে ক্যাম উদ্ভিদের পত্ররন্ধ্র। ক্যাম উদ্ভিদের পত্ররন্ধ্র হচ্ছে কি? দিনের বেলায় খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে না। ক্যাম হচ্ছে ক্রাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। যেমন ফাইকাস উদ্ভিদ, এরা জেরোফাইটিক উদ্ভিদ, দিনের বেলা বন্ধ থাকবে এবং রাতের বেলা খোলা থাকবে। বি নম্বর অ্যান্সার রাইট। 64 নম্বর বলছে কার প্রভাবে পত্ররন্ধ্র বন্ধ হয়? অ্যাবসাইসিক অ্যাসিড, বি এবং সি উভয় কার প্রভাবে? এখানে কার প্রভাব বলতে হচ্ছে যে হরমোনের মধ্যে অ্যাবসাইসিক অ্যাসিড আর উষ্ণ শুষ্ক আবহাওয়া হলে পত্ররন্ধ্র বন্ধ হবে। জল বেশি নষ্ট করা চলবে না। তাহলে ডি অ্যান্সার রাইট। 65 নম্বর বলছে বাষ্পমোচনের হার যদি জল শোষণের চেয়ে বেশি হয়, যদি বাষ্পমোচন বেশি, যত জল শোষণ করছে তার যদি বেশি বাষ্পমোচন হয়ে যায়, এই জন্য একটু বাষ্পমোচনকে একটা প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। কেন বলা হয়? কারণ যদি বাষ্পমোচনের হারটা শোষণের হার থেকে বেশি হয়, তার কি হয়? উইল্টিং হয়ে যাবে, মৃত্যু হবে, অর্থাৎ গাছটার মৃত্যু হয়ে যাবে। এটাকে আমরা উইল্টিং বলছি। নিম্নলিখিত কোন পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের পাতা থেকে বেশি মাত্রায় জল নির্গমন ঘটে? নিম্নলিখিত কোন পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের পাতা থেকে বেশি মাত্রায় জল নির্গমন ঘটে? নিঃস্রাবণ, বাষ্পমোচন, শ্বসন। অবশ্যই বাষ্পমোচনের মাধ্যমে। 67 নম্বর যে কোষের মধ্যে জলের প্রভাবের ফলে নিম্নলিখিত কার মাধ্যমে প্রোটোপ্লাস্ট ফুলে ওঠে? কার মাধ্যমে প্রোটোপ্লাস্টটা ফুলে ওঠে? প্রোটোপ্লাস্ট ফুলে ওঠে কার? অন্তঃবিস্রবণের মাধ্যমে বা রসস্ফীত আত্মইম্বাইবেশনের মাধ্যমে। কোষের মধ্যে জল প্রবেশ করলে অভিস্রবণের পদ্ধতি তারপর হচ্ছে কি আত্মভূতি রসস্ফীত মানে কি? যখন জল ভিতরের দিকে প্রবেশ করবে তখন স্ফীত হয়ে যাবে, ফুলে যাবে, ডিপ্লাজমোলাইসিস ঘটবে, সেটাকে বলা হচ্ছে চাপ। 68 নম্বর বলছে পত্ররন্ধ্র খোলার প্রধান কারণ হলো রক্ষী কোষের প্লাজমোলাইসিস, অন্তঃবিস্রবণ, ব্যাপন, কোষের ঘনত্ব হ্রাস। এটা হচ্ছে অন্তঃবিস্রবণ প্রক্রিয়া। 69 নম্বর হচ্ছে ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে পদার্থের সঞ্চালন ঘটে। ঘনত্বের মানে অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। অ্যাগেনস্ট ঘনত্বের নতিমাত্রা মানে হচ্ছে অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। বা ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে যখন হবে তখন মনে রাখবে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সক্রিয় পরিবহন ঘটবে। আর যখন বলবে অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যখন বলবো তখন সেটা বলবো কি? ব্যাপন। তারা বলছে কি পত্ররন্ধ্র দিনের বেলায় খোলে কারণ পিএইচের মাত্রা হ্রাস পায়, জল ব্যবহার হ্রাস পায়, আলো পিএইচের মাত্রা বৃদ্ধি পায়। তো যখন দিনের বেলা থাকে তখন সেখানে কি হয়? গ্লুকোজ তৈরি হয় এবং কি করে? গ্লুকোজ তৈরি হওয়ার ফলে গ্লুকোজ তৈরি হয়। এবার হচ্ছে কি গ্লুকোজ যখন তৈরি হবে তখন কি গ্লুকোজ যখন তৈরি হবে একটা সলিউশনের মধ্যে যখন গ্লুকোজের পরিমাণটা বাড়বে মানে কি ওয়াটার পোটেনশিয়াল কি হলো? তোমার মোর নেগেটিভ হয়ে গেল। আর মোর নেগেটিভ যখন হবে তখন বাইরে থেকে করে জল শোষণ করবে, ওয়াটারকে শোষণ করবে। ওয়াটার শোষণ করে তখন গার্ড সেলটাকে উন্মুক্ত হয়ে যাবে, ফুলে যাবে, আর ফুলে গেলে উন্নতভাবে জল ব্যবহার হ্রাস পাওয়া হবে। 71 নম্বর হচ্ছে নিম্নলিখিত কার ক্ষেত্রে সানকিং স্টোমা দেখতে পাওয়া যায়? সানকিং স্টোমা দেখতে পাওয়া যায় জেরোফাইটিক প্ল্যান্টদের ক্ষেত্রে। এখানে নেরিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সানকিং স্টোমাটা মানে ধরুন এটা যদি পত্ররন্ধ্র পাতা সারফেস হয় তাহলে কি হচ্ছে? পত্ররন্ধ্রটা কি থাকবে? এরকম ভাবে ভিতরের দিকে থাকবে এবং উপরের দিকে কি থাকবে? হেয়ার থাকবে। 72 হচ্ছে গার্ড সেল লাইন হলো কি? হাইডাথোড, লেন্টিসেল,
নিউমাটোফোরিক স্তর পর্যন্ত গার্ড সেল লাইন। গার্ড সেল কোথায়, রক্ষী কোষ কোথায় পাওয়া যাচ্ছে, আমাদের স্টোমাটা পত্ররন্ধ্র পাওয়া যাচ্ছে। পালসেশন থিওরি আবিষ্কারটাকে আমাদের জেসি বোস, সে পালসেশন থিওরি দিয়েছিল। নেক্সট পেজ হচ্ছে জলকে ঊর্ধ্বমুখী পরিবহনকে বলা হয় কি, অ্যাসেন্ট অফ স্যাপ। জলের ঊর্ধ্বমুখী পরিবহনকে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ। 75 নম্বর বলছে পত্ররন্ধ্র খোলায় সাহায্য উৎসেচক হচ্ছে রুবিস্কো। এই এনজাইমটা খোলার সাহায্য করে, রুবিস্কো এনজাইম করে CO2 কে অ্যাবজর্ব করে এবং অ্যাবজর্ব করার ফলে কি হচ্ছে তোমার, এটা ওপেন হয়ে যায়। CO2 কে অ্যাবজর্ব করার ফলে পত্ররন্ধ্র খোলায় সাহায্য উৎসেচক, আর রুবিস্কো CO2 অ্যাবজর্ব, পত্ররন্ধ্র খুলে যায়। এটা একটা হলো, এটা কার ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে তোমার C3 প্ল্যান্টের ক্ষেত্রে। কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে C4 এবং ক্যাম্প প্ল্যান্টের ক্ষেত্রে এই CO2টাকে অ্যাবজর্ব করে কে, পেপ কার্বক্সিলেজ বলে কি হয়, পেপ কার্বক্সিলেজ জিনিসটাকে উন্মুক্ত করে। তো C4 এবং ক্যাম্পের ক্ষেত্রে হচ্ছে পেপ কার্বক্সিলেজ, আর C3 ক্ষেত্রে তোমার হচ্ছে এই রুবিস্কো। 76 নাম্বার হচ্ছে 76, নিম্নলিখিত কোনটি উপযুক্ত ইমবাইব্যান্ট মানে যেখানে ইমবাইবেশন হয়, এগার লিগনিন, সেলুলোজ এবং পেকটিন, সেটা হচ্ছে এগার হচ্ছে একটা নিউট্রিশন মিডিয়াম যেখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কালটিভেট করা হয়। 77 হচ্ছে নিম্নলিখিত কার মাধ্যমে কোষের অভিস্রবণীয় চাপ নির্ণয় করা হয়। তাহলে হচ্ছে চাপ নির্ণয় করা হয় কার মাধ্যমে, ফ্যানোমিটার, প্লাজমোলাইসিস, ফটোমিটার, ক্যালোরিমিটার। তাহলে এটা হচ্ছে প্লাজমোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে অভিস্রবণের চাপকে নির্ধারণ করা। আঠাত্তর নম্বর বলছে কি, রক্ষী কোষের সাহায্যে কি হয়, বাষ্পমোচন, আলোক শ্বসন, সালোক সঞ্চয়। রক্ষী কোষের বাষ্পমোচন হয়। 79 হচ্ছে জাইলেমের রসের মধ্যে কোনটি সর্বাধিক মাত্রায় থাকে। জাইলেমের রসের মধ্যে, জাইলেমের যে রস তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি মাত্রায় থাকে। কোনটা সবচেয়ে বেশি মাত্রায় থাকে, সেটা হচ্ছে কি, আমাদের জল সবচেয়ে বেশি থাকে। 80 নম্বরে জল বিভবের নিম্নলিখিত কার জন্য বৃদ্ধি পায়। দ্রাব যোগ করলে জল বিভব পটেনশিয়ালের মান, ওয়াটার পটেনশিয়ালের মানটা বৃদ্ধি পাবে। চাপ বাষ্পীভূত দ্রাব যোগ করলে 80। জল বিভব কার জন্য বৃদ্ধি, জল বিভব ওয়াটার পটেনশিয়াল কার জন্য বৃদ্ধি, চাপ, তাহলে চাপ লিখে দেবেন, চাপ। ওয়াটার পটেনশিয়াল মানটাকে দ্রাব যোগ করলে ওয়াটার পটেনশিয়াল মানটা কমে যায়। 81 নম্বর বলছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে লম্ব উদ্ভিদের ক্ষেত্রে প্রায় 100 মিটার পর্যন্ত উঠতে পারে। বাষ্পমোচনের টান, সংবহন, মধ্যাকর্ষণ শক্তি, নড়াচড়া। এটা বাষ্পমোচনের টান বা ট্রান্সপিরেশন পুল। 82 নম্বর নিঃশ্রাবণের ফলাফল হলো, নিঃশ্রাবণ বা গাটেশনের ফলাফল হচ্ছে বাষ্পমোচন, ব্যাপক অভিস্রবণ, মূলের চাপ। এই গাটেশনের ফলে কি বৃদ্ধি পায় তোমার, বা গাটেশনের ফলে কি বৃদ্ধি পাচ্ছে, গাটেশনের ফলে মূলজ চাপ বা রুট প্রেসার বৃদ্ধি পায়। রুট প্রেসার। পত্ররন্ধ্র খোলায় সবথেকে গুরুত্বপূর্ণ আলোক হলো কোন আলোক, নীল আলো হচ্ছে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। 84 নম্বর পত্ররন্ধ্র খোলা বন্ধে কোন বৃদ্ধি হরমোন ভূমিকা পালন করে। খোলা বা বন্ধ হওয়াতে অ্যাবসাইসিক অ্যাসিড, খোলা বন্ধ হতে সাহায্য করে অ্যাবসাইসিক অ্যাসিড। তাহলে এমনি খোলা বন্ধ হতে সাহায্য করে তোমার কে, সেটা হচ্ছে সাইটোকাইন, কিন্তু এমনি বন্ধ করতে সাহায্য করছে কে, অ্যাবসাইসিক অ্যাসিড। 85 নম্বর হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটির জন্য শক্তি ব্যয়িত হয়। সক্রিয় পরিবহনের জন্য,
এটিপি শক্তি ব্যয়িত হয়। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। এই কোয়েশ্চেনগুলো নিট বা উচ্চ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একান্ত অপরিহার্য। তাই কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো এবং যে সেগুলো বোঝার চেষ্টা করো। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ।